আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা তোমাদের উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করব। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় মানুষের দেহ কোষে কয়টা ক্রোমোজোম আছে, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে 46টা। অটোজোম 44টা, সেক্স ক্রোমোজোম 2টা। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় মানুষের জনন কোষে কয়টা ক্রোমোজোম আছে, তারপর তুমি বলতে পারবে যে 23টা। তবে তোমাকে যদি জিজ্ঞেস করি মানুষের দেহ কোষে স্যাট ক্রোমোজোম কয়টা আছে, তুমি কি বলতে পারবে? স্যাট ক্রোমোজোম। তোমাকে জিজ্ঞেস করলাম যে মানুষের দেহকোষে স্যাট ক্রোমোজোম কয়টা আছে, তুমি কি অ্যান্সার করতে পারবে? আমার মনে হয় বেশিরভাগই সঠিক উত্তর করতে পারবে না। তবে এটার অ্যান্সার হচ্ছে 10টি। মানুষের দেহকোষে 10টি স্যাট ক্রোমোজোম আছে। তো এই স্যাট ক্রোমোজোম জিনিসটা কি, এটা আজকের ক্লাসে আমরা জানবো। আজকের ক্লাসটা হচ্ছে মূলত ক্রোমোজোম নিয়ে, ক্রোমোজোমের গঠন এবং কিছু টার্ম আমরা শুনি ক্রোমোজোম পড়তে গিয়ে, যেমন ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, ক্রোমোমিয়ার, এগুলো সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া আমরা পাবো। ডিটেলসে ক্রোমোজোম টপিকটা আজকে আমরা সম্পন্ন করব। তো আসো সবাই ক্লাসটা শুরু করি। এবং যারা আমার চ্যানেলে নতুন, তাদের প্রতি অনুরোধ থাকবে ক্লাসটা একটু শেয়ার করার জন্য ফ্রেন্ডদের সাথে। ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা। তো দেখো, প্রথমে এই চারটা শব্দের মধ্যে পার্থক্য বুঝি। এক নম্বরে ক্রোমা মানে কি? ক্রোমা শব্দের অর্থই হচ্ছে রঙিন। ক্রোমা শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? রঙিন। তার মানে এখানে আমরা ক্রোমোজোম নিয়ে আলোচনা করতেছি। সোম মানে হচ্ছে বডি বা দেহ। তাহলে ক্রোমোজোম শব্দের অর্থ হচ্ছে রঞ্জিত দেহ। এখন এদের সম্পর্কে ভালো আইডিয়া পেতে গেলে আমাদের একটু কোষ চক্র সম্পর্কে জানতে হবে। একটু ব্রিফ আইডিয়া আমাদের লাগবে। যে দেখো, এই মনে করো হচ্ছে কোষ চক্র। কোষের জীবনের 90% সময় কোষ বিভিন্ন রকম কাজ করে, সেটাকে বলা হয় ইন্টারফেস। আর এখানে হয় মাইটোসিস। 10% টাইমে হয় মাইটোসিস। তো এই যে বাকি সময়টা ইন্টারফেজ আছে, এখানে কোষ বিভাজিত হয়, মাইটোসিসে কোষ বিভাজিত হয়, অর্থাৎ একটা কোষ থেকে এখানে দুইটা কোষ তৈরি করে ফেলে। তো ব্যাপারটা হচ্ছে বাকি সময়কে বলা হয় ইন্টারফেস। এই ইন্টারফেজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, যেটাকে আমরা এস ফেজ বলে থাকি। হ্যাঁ, এস ফেজ বলে থাকি। এখন দেখো, একটা কোষ বিভাজনের মাধ্যমেই তো সৃষ্টি হয়, আমরা বারবার শিখছি। আমরা সেল থিওরিতেও বলা আছে যে কোষ সৃষ্টির একমাত্র উপায় হচ্ছে কোষ বিভাজন। তাহলে যখনই কোষ বিভাজিত হবে মাইটোসিস প্রক্রিয়ায় নতুন কোষ তৈরি হবে। তো এই যে মনে করো একটা নতুন কোষ সৃষ্টি হলো, জাস্ট একটা নতুন কোষ সৃষ্টি হলো, এই কোষের ভিতরে নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসের মধ্যে তুমি যদি খেয়াল করো, তুমি দেখবে যে এই নিউক্লিয়াসে একটা চিকন একটা রঞ্জিত সুতা আছে। একটাই সুতা আছে, চিকন একটা রঞ্জিত সুতা আছে। এই সুতাটা কিভাবে তৈরি হয়? এই সুতাটা পেঁচানো অবস্থায় থাকে। এই সুতার নাম হচ্ছে ডিএনএ। এবং এই সুতা পেঁচায় হিস্টোন নামে একটা প্রোটিনের চারপাশে। তো ডিএনএ আর হিস্টোন মিলে যেই রঞ্জিত সুতাটা তৈরি করে, সেই সুতাকেই বলা হয় ক্রোমাটিন। টিন মানে হচ্ছে সুতা, ক্রোমা মানে হচ্ছে রঞ্জিত। তাহলে বুঝতে পারছি, একটা কোষ যখন সৃষ্ট হয় তখন তার নিউক্লিয়াসের ভেতরে একটা সুতা থাকে। সুতাটা অনেক পেঁচানো অবস্থায় থাকে। প্যাচটা হয় ডিএনএ এবং হিস্টোনের মধ্যে। অর্থাৎ হিস্টোন নামে একটা প্রোটিন আছে, সেই প্রোটিনকে এসে ডিএনএ এভাবে পেঁচিয়ে ধরে, এভাবে পেঁচিয়ে ধরে ধরে এই যে গঠনটা সৃষ্টি করলো, এই গঠনকেই বলা হয় ক্রোমাটিন। এই গঠনকেই বলা হয় কি ভাইয়া? ক্রোমাটিন বলা হয়। ওকে। এখন পরবর্তীতে কি হয়? পরবর্তীতে এই যে ক্রোমাটিন আছে, এই ক্রোমাটিনটা ভেঙে অনেকগুলো খণ্ড সৃষ্টি করে। যেমন দেখো, আমি বলতে পারি যে এই কোষটা বিভিন্ন কাজ করতে করতে একসময় দেখা যায় এই যে কোষের ভিতর নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতর যে ক্রোমাটিনটা ছিল সেটা ভেঙে ভেঙে অনেকগুলো খণ্ড তৈরি করে। দেখো, একটা একটা ক্রোমাটিন ভেঙে অনেকগুলো খণ্ড, একটা খণ্ড, দুইটা খণ্ড, হ্যাঁ, তিনটা খণ্ড, চারটা খণ্ড, পাঁচটা খণ্ড, ছয়টা খণ্ড। তাহলে দেখো, এই যে একটা ক্রোমাটিন ছিল, সেই ক্রোমাটিনটা ভেঙে অনেকগুলো খণ্ড তৈরি করলো। এই খণ্ডগুলোকেই বলা হয় ক্রোমোজোম। এই খণ্ডগুলোকেই বলা হয় কি ভাইয়া? ক্রোমোজোম। অর্থাৎ আমরা অনেকটা বলতে পারি ক্রোমাটিন হচ্ছে রেলগাড়ির মতো। একটা রেলগাড়িতে বিশাল লম্বা হয় একটা রেলগাড়ি, তেমনি ক্রোমাটিনও একটা রেলগাড়ি। আর ক্রোমোজোম গুলো হচ্ছে রেলের বগির মতো। একটা রেলগাড়িকে ভাঙলে যেমন অনেকগুলো বগি পাওয়া যায়, কম্পার্টমেন্ট পাওয়া যায়,
ঠিক তেমনি একটা ক্রোমাটিনকে ভাঙলে অনেকগুলো ক্রোমোজোম পাওয়া যায়। যেমন আমি এখানে দেখিয়েছি 6টা ক্রোমোজোম, বাট এটা যদি মানুষের কোষ হয়ে থাকে সেক্ষেত্রে একটা ক্রোমাটিন ভেঙে 46টা ক্রোমোজোম তৈরি হবে। বুঝতে পারছি? তাই দেখো ক্রোমাটিন জিনিসটা কি? ক্রোমাটিন হচ্ছে ডিএনএ এবং হিস্টোন প্যাচ খেয়ে যে রঞ্জিত সুতা গঠন করে তাকে বলা হয় ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম। যেহেতু নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে এবং জালিকাকার, তাই বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। এখন এই ক্রোমাটিনটাই ভেঙে অনেকগুলো ছোট ছোট খণ্ডে পরিণত হয় এবং প্রতিটা খণ্ডের নামই হচ্ছে কি ভাইয়া? ক্রোমোজোম। প্রতিটা খণ্ডের নাম হচ্ছে কি ভাইয়া? ক্রোমোজোম। তাহলে এবার প্রশ্ন হবে যে ভাইয়া ক্রোমোজোম বুঝতে পারছি, ক্রোমাটিনের খণ্ডকে ক্রোমোজোম বলে। এবার ভাইয়া আপনি বলেন ক্রোমাটিড জিনিসটা কি? তাহলে আসো ক্রোমাটিড জিনিসটা কি দেখি। দেখো সেলের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয় এবং খেয়াল করে দেখো এই ক্রোমাটিনের ভিতরেই কিন্তু ডিএনএ আছে। ডিএনএ রেপ্লিকেশন হলে কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হলে একটা কোষ থেকে একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমোজোম তৈরি হয়। বুঝো নাই? ডিএনএ রেপ্লিকেশনে হয় কি? ডিএনএ এর আরেকটা কপি তৈরি হয়। তাহলে ডিএনএ এর কপি তৈরি হওয়া মানে ক্রোমাটিনেরও কপি তৈরি হওয়া, আর ক্রোমাটিনের কপি তৈরি হওয়া মানে হচ্ছে ক্রোমোজোমেরও কপি তৈরি হওয়া। তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো, মনে করো ডিএনএ রেপ্লিকেশনের আগে এভাবে একটা কোষ আছে, এই কোষের ভিতর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতর মনে করো একটা ক্রোমোজোম আছে। ডিএনএ রেপ্লিকেশন হবার পরে দেখা যাবে, দেখো এখানে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হয় নাই, এবার হয়ে গেছে। ডিএনএ রেপ্লিকেশন হবার পরে দেখা যাবে এই যে একটা ক্রোমোজোম ছিল, সেই ক্রোমোজোমটার এই মাঝখানে সেন্ট্রোমিয়ার আছে, আমরা একটু পরে শিখবো গঠন। এই সেন্ট্রোমিয়ার ধরে এই ক্রোমোজোমটা এরকম 2 ভাগে ভাগ হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? এই জিনিসটাই এমন হয়ে যাবে, এই জিনিসটাই এমন হয়ে যাবে। এখন এই ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পর ক্রোমোজোম যে ডাবল হয়ে যায়, এই প্রতিটা অংশকে বলা হয় একটা করে ক্রোমাটিড। এই অংশগুলোকে বলা হয় ক্রোমাটিড। বোঝা গেছে? তাহলে দেখো ডিএনএ রেপ্লিকেশন হবার পর ক্রোমোজোম গুলো ডাবল হয়ে যায়, তবে সেন্ট্রোমিয়ারে আটকানো থাকে আর কি। তো দেখো এই গঠনটাই ডিএনএ রেপ্লিকেশনের পর এরকম হয়ে যাচ্ছে, এর প্রতিটা অংশকে বলা হবে ক্রোমাটিড। তবে এটাকে একটু ভালোভাবে আমাদের ভালোভাবে আমাদের সংজ্ঞায়িত করা উচিত। তাহলে দেখো কিরকম হবে সংজ্ঞাটা। এই মনে করো হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই হচ্ছে তোমার ক্রোমোজোম। এবার তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ক্রোমোজোম যে আছে, এইটা হচ্ছে ক্রোমোজোমের দৈর্ঘ্যের অক্ষ, আর এটা হচ্ছে ক্রোমোজোমের প্রস্থের অক্ষ। তুমি যে কাজটা করতে পারো খেয়াল করো, তুমি চাইলে ক্রোমোজোমকে প্রস্থ বরাবর কাটতে পারো, যেটাকে বলা হয় অনুপ্রস্থ বা ট্রান্সভার্স। ক্রোমোজোমকে তুমি যদি ট্রান্সভার্সলি কাটো, উপরে একটা অংশ পাবে, নিচে আরেকটা অংশ পাবে। এই উপর নিচের অংশগুলোকে বলা হয় বাহু বা আর্ম। এগুলোকে বলা হয় কি ভাইয়া? বাহু বা আর্ম বলা হয়। এখন তুমি চাইলে ক্রোমোজোমকে দৈর্ঘ্য বরাবরও কাটতে পারো। দেখো দৈর্ঘ্য বরাবরও কাটতে পারি। ক্রোমোজোমকে যদি আমি দৈর্ঘ্য বরাবর কাটি সেক্ষেত্রে দেখো এইদিকে একটা অংশ আমি পাচ্ছি, হ্যাঁ, আবার দেখো এইদিকে আরেকটা অংশ আমি পাচ্ছি। এই যে দৈর্ঘ্য বরাবর কাটলে যে 2টা অংশ পাওয়া যায়, সে অংশগুলোকেই বলা হয় ক্রোমাটিড। বুঝতে পারছো? তাহলে দেখো পরীক্ষা যদি আসে ক্রোমাটিড জিনিসটা কি সংজ্ঞায়িত করবো এভাবে যে ক্রোমোজোমকে অনুপ্রস্থভাবে, সরি, ক্রোমোজোমকে অনুদৈর্ঘ্যভাবে বিভক্ত করলে অনুরূপ যে 2টি গঠন দেখা যায়, অনুরূপ হবে কিন্তু, অর্থাৎ এর বৈশিষ্ট্য বা এর এখানে যা যা আছে ওই পাশেও ঠিক তাই তাই থাকবে। হ্যাঁ, মানে প্রতিসম আর কি। তাহলে দেখো ক্রোমোজোমকে দৈর্ঘ্য বরাবর বিভক্ত করলে যে 2টি অনুরূপ খণ্ড পাওয়া যায় তাদেরকেই বলা হয় ক্রোমাটিড। ক্রোমোজোমকে দৈর্ঘ্য বরাবর বিভক্ত করলে যে 2টি অনুরূপ খণ্ড পাওয়া যায় তাদেরকেই বলা হয় ক্রোমাটিড। তাহলে আমরা ক্রোমাটিন বুঝেছি, ক্রোমোজোম বুঝেছি, ক্রোমাটিড বুঝেছি। এবার আমরা আসবো ক্রোমোমিয়ার জিনিসটাতে। ক্রোমোমিয়ার জিনিসটা কি? হোয়াট ইজ ক্রোমোমিয়ার? তো দেখো তোমাদের বলেছি যে ক্রোমা মানে হচ্ছে রঞ্জিত বা রঙিন, আর মিয়ার মানে হচ্ছে অংশ বা একক বা ইউনিট। তাহলে দেখো
এই ক্রোমোমিয়ার জিনিসটা শুধুমাত্র মায়োসিস ডিভিশনে, মায়োসিস ডিভিশনেই পাওয়া যাবে। মায়োসিস, তো মায়োসিস ডিভিশনে কি হয়, এই মনে করো একটা ক্রোমোজোম, ক্রোমোজোম তো পেঁচানো থাকে আমরা সবাই জানি। তো মায়োসিস ডিভিশনের সময় যেটা ঘটে সেটা হচ্ছে এই যে ক্রোমোজোমটা আছে, ক্রোমোজোমের বেশ কিছু অঞ্চল অনেক বেশি পেঁচিয়ে যায়। ক্রোমোজোমের বেশ কিছু অঞ্চল অনেক বেশি পেঁচিয়ে যায়, যেমন মনে করো এই অঞ্চলটা বেশি পেঁচিয়ে গেল, আবার এই অঞ্চলটা বেশি পেঁচিয়ে গেল, আবার এই অঞ্চলটা বেশি পেঁচিয়ে গেল। তাহলে খেয়াল করো, ক্রোমোজোম তো এমনিতেই পেঁচানো, ক্রোমোজোম এমনিতেই পেঁচানো, সেই ক্রোমোজোমের বেশ কিছু অঞ্চল আরো বেশি পেঁচিয়ে যেতে পারে, আরো বেশি পেঁচিয়ে যেতে পারে। এবং আমরা তোমাদেরকে শিখাইছি যে যেই অঞ্চল যত বেশি পেঁচানো হবে সে তত বেশি রং ধারণ করতে পারবে, তাকে তত বেশি রঙিন দেখা যাবে। তাহলে দেখো, এই অংশগুলো যেহেতু অনেক বেশি পেঁচানো, তাই এই অংশগুলো অনেক বেশি রং ধারণ করবে, তাই এদেরকে বলা হয় ক্রোমোমিয়ার বা রঞ্জিত অংশ। অন্য সকল এলাকার চেয়ে ক্রোমোমিয়ার অংশগুলো বেশি বেশি রঞ্জিত হবে, এই জন্য এটাকে বলা হয় ক্রোমোমিয়ার। এটা দেখতে পাওয়া যায় শুধুমাত্র মায়োসিস ডিভিশনের সময়। ঠিক আছে, তাহলে এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমরা যাব হচ্ছে ক্রোমোজোমের গঠনে। তো ক্রোমোজোম জিনিসটা কি? ক্রোমোজোম হচ্ছে পেঁচানো সুতা, তাই না? ক্রোমোজোম হচ্ছে কুণ্ডলিত বা পেঁচানো সুতা। তাহলে দেখো, এই যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম এমন হয়, ক্রোমোজোম কিন্তু আসলে এমনই। ক্রোমোজোম জিনিসটা কি একটু আগে বলছি, ক্রোমাটিন ভেঙে ভেঙে যে খণ্ডগুলো তৈরি করে সেটাকে ক্রোমোজোম বলে। তাহলে দেখো, এইটা কিন্তু ডিএনএ, ডিএনএটা হিস্টোনের মধ্যে প্যাচ প্যাচ খাইছে না, প্যাচটা খাইছে হিস্টোনের চারপাশে, প্যাচ খেয়ে খেয়ে এমন একটা গঠন সৃষ্টি করছে। এটা কি বলা হয় হচ্ছে কি ভাইয়া? ক্রোমোজোম, নাথিং এলস। এই ক্রোমাটিন ভেঙে যাওয়া অংশকেই ক্রোমোজোম বলা হয়। ঠিক আছে, এখন দেখো, এই যে ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোমের চারপাশে একটা এরকম ম্যাট্রিক্স কল্পনা করা হয় এবং একটা আবরণ কল্পনা করা হয়। এই কল্পিত আবরণকে বলা হয় পেলিকল। কল্পিত আবরণকে বলা হয় পেলিকল। আগে মানুষ ভাবতো যে ক্রোমোজোমের চারদিকে একটা আবরণ আছে যার নাম হচ্ছে পেলিকল। তাই বর্তমানে গবেষণায় দেখা গেছে ক্রোমোজোমের মধ্যে আসলে কোনো পেলিকল নাই, কোনো ম্যাট্রিক্সও নাই। ঠিক আছে, ম্যাট্রিক্স মানে একটা আলাদা একটা ফ্লুইড থাকে এখানে, মানুষ মনে করতো ধাত্র পদার্থ, বাট সেগুলো আসলে নাই। এখন দেখো, এই যে ক্রোমোজোমটা আছে, ক্রোমোজোমের এই অংশটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। এখন আমরা জানি সেন্ট্রো মানে হচ্ছে কেন্দ্র, মেরোস মানে হচ্ছে অংশ, তার মানে সেন্ট্রোমিয়ার মানে কেন্দ্রের অংশ, তাই না? কেন্দ্র কই থাকে? মাঝখানে থাকে। বাট তুমি প্রায়শই দেখবে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝে থাকে না, ডানে বামে, মানে এই প্রান্তে বা ওই প্রান্তে চলে যায়। খেয়াল করছো কিনা? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কিন্তু অলওয়েজ মাঝে থাকে না, বেশিরভাগ সময় এটা এই প্রান্তে বা ওই প্রান্তে থাকে। তো তারপরও কেন এটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি, তাই না? সেন্টারে থাকে না, তো তারপরে কেন সেন্ট্রোমিয়ার বলি, আগে সেটা আসো আলাপ করি। তো দেখো, সেন্ট্রোমিয়ার অলওয়েজ সেন্টারে থাকে না, তারপরে কেন সেন্ট্রোমিয়ার বলি? দেখো, মনে করো এই হচ্ছে একটা ক্রোমোজোম, এই পয়েন্টটাকে আমি সেন্ট্রোমিয়ার বলছি, বাট সেটা স্পষ্ট দেখাই যাচ্ছে সেন্টারে কিন্তু নেই। তাহলে এটাকে কেন সেন্ট্রোমিয়ার বলা হয়? এর পিছনে দুইটা কারণ আছে। একটা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের সময় যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, স্পিন্ডল যন্ত্র, সেটা ক্রোমোজোমের এই পয়েন্টে এসেই যুক্ত হবে। বুঝতে পারছো? এই পয়েন্টে এসেই যুক্ত হবে, অন্য কোথাও হবে না। স্পিন্ডল যন্ত্র সেন্ট্রোমিয়ারকে খুঁজে বের করে এবং সেখানেই যুক্ত হয়। ঠিক আছে, মাঝে কি আছে সেটা দেখে না, সেন্ট্রোমিয়ার যেখানে আছে সেখানেই যুক্ত হয়। এবং আরো গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার বরাবরই ক্রোমোজোমটা বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ার বরাবরই ক্রোমোজোমটা সমান দুই ভাগে বিভক্ত হয়। বুঝতে পারছো? এই পয়েন্ট বরাবরই কিন্তু হবে, সেন্ট্রোমিয়ার বরাবরই ক্রোমোজোমটা সমান দুই ভাগে বিভক্ত হয়। তারপরে দেখো, যেই পয়েন্টে একটা জিনিস সমান দুই ভাগে বিভক্ত হয় সেই পয়েন্টকে সেন্টার বলতে আমার কোনো আপত্তি আছে?
আপত্তি থাকার কথা না তো। সেন্টার মানে কি? মাঝে। তাহলে একটা জিনিসকে মাঝ বরাবর কাটলে দুইটা সমান খণ্ড পাওয়া যাবে। তাহলে দেখো দুইটা সমান খণ্ডকে যে জোড়া দিছে সেই পয়েন্টকে আমি সেন্টার বলতে পারি না? এই অর্থে পারি তো। এই জন্য সেন্ট্রোমিয়ারকে সেন্ট্রোমিয়ার বলা হচ্ছে। সেন্ট্রোমিয়ার যে মাঝে থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেন্ট্রোমিয়ার যে মাঝে থাকবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। সেন্ট্রোমিয়ার মাঝে নাও থাকতে পারে এবং বেশিরভাগ সময় থাকে না। তাহলে দেখো সেন্ট্রোমিয়ার বরাবর যেহেতু ক্রোমোজোমটা ভেঙে সমান দুইটা অঞ্চলে ভাগ হয়, তাই এটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়, সেন্টার বলা হচ্ছে। ঠিক আছে? এখন এই সেন্ট্রোমিয়ারটা কি জাতীয়? কারণ আমরা জানি যে ক্রোমোজোমটা আসলে ক্রোমাটিন দিয়েই তৈরি। ক্রোমাটিন দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে ইউক্রোমাটিন, যেটা অল্প প্যাঁচানো এবং অল্প রঙিন। আর একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন, যেটা অল্প বেশি প্যাঁচানো এবং বেশি রঙিন। তো তোমরা ছবি দেখেই বুঝতে পারতেছো সেন্ট্রোমিয়ার বেশি প্যাঁচানো। সেন্ট্রোমিয়ার কি ভাইয়া? বেশি প্যাঁচানো। তাই সেন্ট্রোমিয়ার হচ্ছে হেটেরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন। এবং দেখো যেহেতু এই অংশটা হচ্ছে পেঁচানো, পেঁচানো হওয়ার ফলে কি হয়েছে? এই এলাকাটা সংকুচিত হয়েছে, তাই এই এলাকাটাকে বলা হয় প্রাইমারি কুঞ্চন বা মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। এটাই হচ্ছে ক্রোমোজোমের প্রাইমারি কনস্ট্রিকশন, কনস্ট্রিক্টেড একটা রিজিয়ন ক্রোমোজোমের। এটাকে বলা যায় প্রাইমারি বা ফার্স্ট ডিগ্রি। প্রাইমারিকে কিন্তু এভাবে লেখা যায়, ফার্স্ট ডিগ্রি। আর দেখো সেন্ট্রোমিয়ার হবে হেটেরোক্রোমাটিন, অর্থাৎ অনেক বেশি রঞ্জিত হবে এবং এটা কুঞ্চিত এলাকা, তাই বলা হচ্ছে প্রাইমারি কুঞ্চন। ঠিক আছে? এই হচ্ছে সেন্ট্রোমিয়ার। এবার এই হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের প্রান্তে যদি আমি চলে যাই, দেখো এই যে প্রান্ত, এই যে প্রান্ত, এই প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। দেখো টেইল মানে হচ্ছে লেজ বা প্রান্ত, আর মেরোস মানে হচ্ছে অংশ। ঠিক আছে? তো এই প্রান্তের অংশকে বলা হয় টেলোমিয়ার। টেইল মানে হচ্ছে লেজ বা প্রান্ত, মেরোস মানে হচ্ছে অংশ। এই টেলোমিয়ার পার্টটা একটু গুরুত্বপূর্ণ। ক্রোমোজোমের প্রান্তীয় অঞ্চলকে টেলোমিয়ার বলে। এই টেলোমিয়ার এইজিং প্রসেসের সাথে জড়িত। এইজিং এর সাথে জড়িত। কিভাবে জড়িত? দেখো এই যে টেলোমিয়ারটা আছে, আমরা জানি কোষ কিন্তু বিভাজিত হয়। কোষ যখন বিভাজিত হয় তখন কোষের নিউক্লিয়াসও বিভাজিত হয়। আর নিউক্লিয়াস বিভাজিত হওয়া মানে ক্রোমোজোমও বিভাজিত হচ্ছে। তো ঘটনা ঘটে কি, প্রতিবার কোষ বিভাজনের পর এই টেলোমিয়ারের যে দৈর্ঘ্য সেটা একটু একটু করে কমতে থাকে। মনে করো প্রথমে টেলোমিয়ারের দৈর্ঘ্য ছিল এতটুকু, একবার ডিভিশনের পর সেটা একটু ছোট হয়ে যাবে, তারপর আরো ছোট হয়ে যাবে, তারপর আরো ছোট হয়ে যাবে। অর্থাৎ কোষ তো কোষের মতো বিভাজিত হচ্ছে, বাট কোষের যে টেলোমিয়ার আছে সেই টেলোমিয়ার প্রতি বিভাজনে একটু একটু করে ছোট হতে থাকবে। মনে করো এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে বাবা, এটা ছেলে, এটা নাতি, নাতি কোষ আর কি। তো নাতি কোষ যতই সামনের দিকে জেনারেশন আগাবে টেলোমিয়ার অংশটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। এবং টেলোমিয়ার ছোট হতে হতে একটা ডিস্টেন্স, একটা লেন্থে পৌঁছালে টেলোমিয়ার ছোট হতে কিন্তু এটাকে বলা হয় টেলোমিয়ার শর্টেনিং। প্রতি সেল ডিভিশনে টেলোমিয়ার শর্ট হতে থাকে। টেলোমিয়ার শর্ট হতে হতে একটা সার্টেইন লেন্থে পৌঁছালে দেখা যায় কোষ বিভাজন বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। এবং কোষ বিভাজন স্টপ হয়ে গেলেই কিন্তু মানুষের এইজিং প্রসেসটা ত্বরান্বিত হয়। যেটা একবার বয়স্ক মানুষের চামড়া লুজ হয়ে গেছে, কারণ কি? কারণ তার এখানে ঠিক মতো সেল ডিভিশন হয় না, যার ফলে আগের কোষগুলো মারা গেলেও নতুন কোষ তৈরি হয় না এবং চামড়া আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে, কোলাজেন তৈরি কম হচ্ছে। বুঝতে পারছো? তার মানে দেখো এই টেলোমিয়ার শর্টেনিং এর জন্য আস্তে আস্তে মানুষ এইজিং এর দিকে যায়। এখন এই এইজিং প্রসেসকে তো আমরা বাধাগ্রস্ত করতে চাই, তাই না? আমরা বিভিন্ন ভাবে করি এজিং প্রসেসকে বাধাগ্রস্ত। অনেকে দেখা যায় বয়স কমায় বলে, হ্যাঁ বয়স কমায় বলে যে বয়স হইতেছে 32, সার্টিফিকেটে দিয়ে রাখছে 28, মানুষকে বলার সময় বলে 26। এইভাবে করে অনেকে। তো এই বয়স, সার্টিফিকেটে বয়স কমায় দেওয়াটা আমার কাছে মনে হয়, আমি জানি না, আমার মনে হয় মাঝে মধ্যে যে এটা হচ্ছে, এটা আসলে নিজের জন্ম নিয়ে মিথ্যা বলা, তাই না? যে জন্মটাই হয়েছে মিথ্যা দিয়ে, আর কি বলার আছে তার ব্যাপারে? তো 98% মানুষই দেখা যায় সার্টিফিকেটে বয়স কমায় দিয়ে রাখে, কেউ 2 বছর, কেউ 4 বছর। আমাদের উন্নয়নশীল দেশে আবার দরকারও আছে, যেহেতু এখানে কোনো ঠিক ঠিকানা নাই চাকরি বাকরির।
ব্যাপার স্যাপার। হ্যাঁ, এদেশে তো এরকম কোনো অর্গানাইজ সিস্টেম নাই, তো অনেক সময় দেখা যায় এই বয়সের জন্য অনেক কিছু মিস হয়ে যেতে পারে, তাই আসলে দিতে হয়, দিতে বাধ্য হয়েই দেয় মানুষজন। তারপরেও দেখো এই জিনিসটা দেওয়া মানে কিন্তু হচ্ছে নিজের জন্মকে নিয়ে মিথ্যা বলা, তাই না? বয়স কমায় দেওয়া। তো এইভাবে মানুষ এইজিং স্লো করতে পারে। আরেকটা হচ্ছে মানুষ বিভিন্ন রকম জিনিসপাতি ইউজ করে এইজিং স্লো করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে টেলোমারেজ এনজাইম। টেলোম্যারেজ এনজাইম, এই টেলোমারেজ এনজাইমটা টেলোমিয়ারের উপর কাজ করে এবং বিভিন্ন প্রসেসে এইজিং প্রসেসকে ডিলে করে দেয় আর কি, টেলোমারেজ এনজাইম। এইসব ব্যাপার নিয়ে গবেষণার জন্য 2009 সালে 3জন সায়েন্টিস্ট নোবেল পাইছিলেন। নামগুলো আমার মনে নাই কোন কোন সায়েন্টিস্ট, জাপানি বোধহয় সম্ভবত। তাহলে দেখো, এই হচ্ছে একটা ক্রোমোজোমের গঠন, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার। আর এই যে উপরের যে অংশটা দেখতে পারতেছো, এটা হচ্ছে একটা বাহু, নিচেরটা হচ্ছে আরেকটা বাহু বা আর্ম। বাহু, নিচেরটা হচ্ছে আরেকটা বাহু। তাহলে আমাদের শরীরের যে 46টা ক্রোমোজোম আছে, কয়টা ক্রোমোজোম আছে ভাইয়া? 46টা ক্রোমোজোম আছে। 46টা ক্রোমোজোমের মধ্যে 36টা ক্রোমোজোম দেখতে এরকম হয়। তাহলে বাকি 10টা একটু ভিন্ন রকম হয়, তাই না ভাইয়া? কিরকম আসো দেখি। দেখো, বাকি 10টা ক্রোমোজোমের গঠন একটু ভিন্ন রকম হয়। তো দেখো কিরকম ভিন্ন। আমি বাইরে একটা পেলিকল কল্পনা করতেছি, যদিও এটা আসলে থাকে না। তো খেয়াল করো, এই যে প্রান্তের অংশগুলো, এগুলো হচ্ছে টেলোমিয়ার। প্রান্তগুলো হচ্ছে কি ভাইয়া? টেলোমিয়ার। আর এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্টারে যেটা থাকে, সেন্টারে তো থাকে না, কেন সেন্ট্রোমিয়ার বলি? বিকজ ওইটা দিয়েই দুই ভাগে বিভক্ত হয়েছে, তাই বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর প্রান্তের অংশগুলোকে বলছি হচ্ছে টেলোমিয়ার। তো এই ক্রোমোজোমে খেয়াল করো, এই সেন্ট্রোমিয়ারে তো একটা কুঞ্চিত এলাকা আছে, পাশাপাশি আরো একটা কুঞ্চিত এলাকা দেখা যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? এই যে আরো একটা কুঞ্চিত এলাকা দেখা যাচ্ছে, কনস্ট্রিক্টেড এরিয়া দেখা যাচ্ছে। তা দেখো, এই অংশটাকে আমি যদি বলি সেন্ট্রোমিয়ার বা প্রাইমারি কুঞ্চন, তাহলে এই অংশটাকে আমি বলবো সেকেন্ডারি কুঞ্চন বা গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। ঠিক আছে, এটাকে বলা হয় গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। এছাড়াও এটাকে বলা হয় নিউক্লিয়ার অর্গানাইজিং রিজিয়ন বা নর বলা হয়, নিউক্লিওলাস অর্গানাইজিং রিজিয়ন বলা হয়। তাহলে কারণটা কি? কারণটা কি এটাকে নিউক্লিওলাস অর্গানাইজিং রিজিয়ন বলার, এই সেকেন্ডারি কুঞ্চনকে? সেটাই আমি আসবো। তার আগে একটু বলে রাখি যে দেখো, এই সেকেন্ডারি কুঞ্চন থেকেও কিন্তু পরে আরেকটা এরকম গোল অংশ দেখতে পাওয়া যায়, যাচ্ছে কিনা? অর্থাৎ সব ক্রোমোজোমে তো আর সেকেন্ডারি কুঞ্চন নাই, কয়েকটা ক্রোমোজোমে সেকেন্ডারি কুঞ্চন আছে। এই সেকেন্ডারি কুঞ্চনের পরবর্তীতে অনেকটা বর্তুলাকার বা গোলাকার একটা অংশ দেখা যায়, এই অংশকেই বলা হয় স্যাটেলাইট। এই অংশকেই বলা হয় কি ভাইয়া? স্যাটেলাইট বলা হয়। এই অংশকে বলা হয় স্যাটেলাইট। এই অংশটুকুকে বলা হয় স্যাটেলাইট। এবং যেসব ক্রোমোজোমে স্যাটেলাইট আছে, সেই সব ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। সেই সব ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। বুঝতে পারছো? তার মানে স্যাট ক্রোমোজোম জিনিসটা কি ক্লিয়ার? স্যাট ক্রোমোজোম জিনিসটা কি মাথায় ধরছে? যেসব ক্রোমোজোমে স্যাটেলাইট আছে তাদের বলা হয় স্যাট ক্রোমোজোম। এরকম স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা স্যাট ক্রোমোজোম বলি, এবং সেটা আছে আমাদের শরীরে 10টা। স্যাটেলাইট, বুঝতে পারছো? এখন বলি হ্যাঁ কিছু জিনিস, যেহেতু চাই তোমাদেরকে শিখাইতে, তোমরা তো ভিডিও দেখো না আমার, যদি দেখতা, রেসপন্স দিতে, আমি আরো হয়তো তোমাদের সাথে আলোচনা করে করে লেখাপড়া করতাম, আরো তোমাদের চিন্তার দ্বার উন্মোচন করতাম। বাট আমি জানি না, কোনো আগ্রহ দেখি না আমি তোমাদের। যারা অবশ্যই এই পর্যন্ত ক্লাস করছো তাদের অবশ্যই আগ্রহ আছে বলেই করছো। আমার ক্লাস করে 2-3 মিনিটের বেশি এমন স্টুডেন্ট খুবই কম। এদিকে স্যাটেলাইট কেন বলা হয়? আমরা স্যাটেলাইট বলতে বুঝি হচ্ছে গ্রহ নক্ষত্র, মানে পৃথিবীর উপগ্রহ হচ্ছে, মানে স্যাটেলাইট হচ্ছে চাঁদ। আবার বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানো হয়েছে বাংলাদেশের উদ্যোগে। তো স্যাটেলাইট মানে কি আসলে?
স্যাটেলাইট মানে কি? বা মাঝে মধ্যে শুনবা বলতেছে স্যাটেলাইট সিটি, ঢাকার স্যাটেলাইট সিটি হচ্ছে পূর্বাচল, বলে কিনা? স্যাটেলাইট মানে কি? স্যাটেলাইট মানে হচ্ছে মূল দেহের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ বা মূল দেহের দূরবর্তী অংশ, এটাকে বলা হয় স্যাটেলাইট। তো দেখো, যেমন চাঁদকে পৃথিবীর প্রাকৃতিক স্যাটেলাইট বলা হয়, কারণ কি? এই যে পৃথিবী আছে, পৃথিবীকে একটা গ্রহ এসে আঘাত করেছিল, থিয়া নামে একটা গ্রহ। থিয়া থিয়া নামে একটা গ্রহ পৃথিবীকে আঘাত করার ফলে পৃথিবীর একটা অংশ এখান থেকে আলাদা হয়ে যায় এবং পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরতে শুরু করে। এটাকে আমরা বলি হচ্ছে চাঁদ বা স্যাটেলাইট। এটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট। মানে স্যাটেলাইট মানে কি? স্যাটেলাইট মানে হচ্ছে মূল দেহের থেকে দূরবর্তী অংশ বা বিচ্ছিন্ন অংশ। যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট পৃথিবীতে বানানো হয়েছে, তারপরে দূরে সরায় দিছি, পৃথিবীকে কেন্দ্র করেই ঘুরতেছে, তাই ওটা হচ্ছে স্যাটেলাইট। ঢাকা শহর একটা বড় সিটি, এই সিটি থেকে পাশে ঢাকা সিটির সুযোগ সুবিধা নিয়ে আরেকটা মনে করো সিটি বানানো হইলো, এমন করে ঢাকা সিটির যা যা আছে সুযোগ সুবিধা সবগুলো নিয়ে এইখানে মনে করো ঢাকা সিটির এইখানে আর একটা সিটি বানানো হইলো, সংলগ্ন এলাকা বা এইখানে আরেকটা বানানো হইলো। এটাকে বলা হবে কি? স্যাটেলাইট সিটি। মানে মূল দেহের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ বা মূল দেহের থেকে দূরবর্তী অংশ। একই বৈশিষ্ট্য, একই রকম হবে, বাট একটু আলাদা, মানে অবস্থানগতভাবে একটু আলাদা। ঠিক একই রকম দেখো, এই যে স্যাটেলাইট অংশটা আছে, এই স্যাটেলাইট কিন্তু এই যে মূল ক্রোমোজোমের যে মূল দেহটা আছে, এটাই তো ক্রোমোজোমের মূল দেহ, তাই না ভাইয়া? এই মূল দেহের মধ্যে জিন আছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চলতেছে। একই রকম ঘটনা কিন্তু স্যাটেলাইটের মধ্যেও ঘটতেছে, হ্যাঁ, নিচের অংশটাতেও ঘটতেছে। বাট নিচের অংশটাকে কিন্তু সেকেন্ডারি কুঞ্চনের মাধ্যমে মূল ক্রোমোজোম থেকে আলাদা করা হয়েছে। অর্থাৎ ক্রোমোজোমের যে মূল দেহ আছে সেখান থেকে অবস্থানগতভাবে এই অংশটা কিন্তু পৃথক। কার মাধ্যমে? সেকেন্ডারি কুঞ্চনের মাধ্যমে। তবে এইখানে যা যা ঘটতেছে, এইখানে তাই তাই ঘটতেছে, কার্যগতভাবে একই, বাট অবস্থানগতভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ধরনের অঞ্চলকে ভাইয়া স্যাটেলাইট বলা হয়। তাই এটা হচ্ছে ক্রোমোজোমের স্যাটেলাইট। এরকম স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোম আমাদের শরীরে আছে 10টা, মানে দেহকোষে 10টা করে আছে। কোনটা কোনটা? আমরা শিখেছি ক্রোমোজোমকে নাম্বারিং করা হয় 1 থেকে 22 পর্যন্ত, এবং তারপর আছে এক্স আর ওয়াই ক্রোমোজোম। তো আমাদের দেহে 13, 14, 15, 21, 22 এগুলো হচ্ছে স্যাট ক্রোমোজোম। তো দেখো, 13 নম্বর ক্রোমোজোম আমাদের দুইটা আছে, একটা বাবার একটা মায়ের। 14 আছে দুইটা, 15 দুইটা, 21 দুইটা, 22 দুইটা। তাহলে 5 দুগুণ কয়টা? 10টা। বাবার থেকে আসা 5টা ক্রোমোজোম এবং মায়ের থেকে আসা 5টা ক্রোমোজোম কিন্তু স্যাট ক্রোমোজোম হয়। মাঝে মধ্যে যে ওয়াই ক্রোমোজোম আছে ছেলেদের, সেটাও স্যাট ক্রোমোজোমের মতো কাজ করে। মাঝে মধ্যে ওয়াই ক্রোমোজোমটাও স্যাট ক্রোমোজোমের মতো কাজ করে। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে দেখো, এই হচ্ছে ক্রোমোজোমের আরেকটা গঠন, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমের গঠন। তাহলে আমরা ক্রোমোজোমের গঠন আশা করি বুঝতে পেরেছি। এবার একটু আমি বইয়ে যাব, বইয়ে দেখবো যে কিছু আমার পড়াতে বাদ পড়লো কিনা। এটা আমি প্রতিদিন মেনটেন করার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা, এটা হয়ে গেছে। এখন আসো, আমি বইয়ের থেকে কিছু পড়া তোমাদের বলে দেই। আমার তো আর ওইখানে তেমন কিছু শিখানোর নেই, মানে এইটুকের মধ্যে শিখানোর জিনিস শেষ হয়ে গেছে। এখন একটা জিনিস নিয়ে একটু আমি কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে সেকেন্ডারি কুঞ্চন আছে, সেকেন্ডারি কুঞ্চনকে সেকেন্ডারি কুঞ্চনকে নিউক্লিওলাস নিউক্লিওলাস অর্গানাইজিং রিজিয়ন কেন বলা হয়? কেন বলা হয় তাহলে খেয়াল করো। এই মনে করো হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর এইভাবে ক্রোমাটিন আছে, ক্রোমাটিন। এই ক্রোমাটিনের একটা অংশের নামই হচ্ছে কি ভাইয়া? নিউক্লিওলাস। যারা নিউক্লিয়াসের কাজ ক্লাস করেছে তারা জানে, এই হচ্ছে নিউক্লিওলাস। এখন দেখো, এই ক্রোমাটিনটা তো ভেঙে অনেকগুলো ক্রোমোজোম তৈরি করবে, তাই না? এই ক্রোমাটিনটা ভেঙে তো অনেকগুলো ক্রোমোজোম তৈরি করবে। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এখন দেখো,
এই যে এখানে যে এই অংশটা দেখাইছে এটা হচ্ছে কি নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসটার কি হবে? ক্রোমাটিনের বাকি অংশ তো অনেকগুলো ক্রোমোজোমে পরিণত হয়েছে, বাট নিউক্লিওলাসটার কি হবে? এই যে নিউক্লিওলাসটা আছে, এই নিউক্লিওলাসটা এখানে 10টা ক্রোমোজোম আছে না ভাইয়া? এই 10টা ক্রোমোজোমের মধ্যে বেছে বেছে কিছু ক্রোমোজোমে প্রবেশ করবে, সবগুলাই কিন্তু প্রবেশ করবে না, বেছে বেছে কিছু ক্রোমোজোমে প্রবেশ করবে। মনে করো এই ক্রোমোজোমে প্রবেশ করলো, এই যে এখানে লাল হয়ে গেল, এই ক্রোমোজোমে প্রবেশ করলো, এই ক্রোমোজোমে প্রবেশ করলো, এই ক্রোমোজোমে প্রবেশ করলো, বাকি ক্রোমোজোমে কিন্তু নিউক্লিওলাসটা প্রবেশ করে নাই। তার মানে দেখো এই ক্রোমোজোমটায় এবং এই ক্রোমোজোমটায়, এই ক্রোমোজোম জোড়াগুলোতে নিউক্লিওলাস প্রবেশ করেছে, এবং নিউক্লিওলাস প্রবেশ করে ক্রোমোজোমের যে স্থানে অবস্থান করে সেই অবস্থানটাই হচ্ছে সেকেন্ডারি কুঞ্চন। কারণ দেখো আমরা জানি নিউক্লিওলাস কিন্তু হেটেরোক্রোমাটিন, জানি না ভাইয়া? হেটেরোক্রোমাটিন মানে কি ভাইয়া? বেশি পেঁচানো। আবার দেখো সেকেন্ডারি কুঞ্চন, কুঞ্চিত মানে ও তো পেঁচানো। তারপরে দেখো এটাও কিন্তু হেটেরোক্রোমাটিন। তাহলে দেখো এই যে নিউক্লিয়াস নামক হেটেরোক্রোমাটিনটা, নিউক্লিওলাস নামক হেটেরোক্রোমাটিনটা ক্রোমোজোমের সেকেন্ডারি কুঞ্চনে অবস্থান করে। অর্থাৎ সেকেন্ডারি কুঞ্চন যে কথা, নিউক্লিওলাস একই কথা। এই দেখো এই নিউক্লিওলাসটা ভেঙে এই যে অনেকগুলো সেকেন্ডারি কুঞ্চনে চলে গেছে। আবার যখন ক্রোমোজোমগুলো ক্রোমাটিনে পরিণত হবে তখন কি হবে? এই যে সেকেন্ডারি কুঞ্চনগুলো রয়েছে এরা আবার একত্রিত হবে, হয়ে আবার এই নিউক্লিওলাস তৈরি করবে। তার মানে দেখো নিউক্লিওলাস মানে নিউক্লিওলাস খণ্ডিত হয়ে হয়েই সেকেন্ডারি কুঞ্চন তৈরি করে, আবার সেকেন্ডারি কুঞ্চনগুলো একত্রিত হয়ে অর্গানাইজড হয়ে আবারও নিউক্লিওলাস তৈরি করে। তাই নিউক্লিওলাসকে বলা হয়, তাই সেকেন্ডারি কুঞ্চনকে বলা হয় নিউক্লিওলাস সংগঠন বা পুনরাবির্ভাব অঞ্চল বা নিউক্লিওলাস অর্গানাইজিং রিজিয়ন। ঠিক আছে, এটা কিন্তু খ নম্বরে আসতে পারে, যে নিউক্লিওলাসটাই কিন্তু বিচ্ছিন্ন হয়ে সেকেন্ডারি কুঞ্চনে অবস্থান করে, আবার সেকেন্ডারি কুঞ্চনগুলো একত্রিত হয়ে নিউক্লিওলাস তৈরি করে। আচ্ছা, এরপর এখানে ভাইয়া দেখো ক্রোমোজোমের বিভিন্ন প্রকার ভেদ করছে, যে যদি ক্রোমোজোমে কোনো সেন্ট্রোমিয়ার না থাকে তাকে বলা হয় অ্যাসেন্ট্রিক, যদি একটা সেন্ট্রোমিয়ার থাকে বলা হয় মনোসেন্ট্রিক, দুইটা থাকলে বলা হয় ডাইসেন্ট্রিক, আর অনেকগুলো থাকলে বলা হয় পলিসেন্ট্রিক। এখানে একটা পয়েন্টই মনে রাখবা, পলিসেন্ট্রিক ক্রোমোজোম মানে দুইয়ের অধিক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোম পাওয়া যায় বেশ কিছু কলাতে, কলার বেশ কিছু জাতে, যে মুসা স্পিসিস। হ্যাঁ, কলাতে পলিসেন্ট্রিক, কলাতে অনেকগুলা সেন্ট্রোমিয়ার আছে কলার ক্রোমোজোমে। এছাড়াও ক্রোমোজোমের আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে যে দেখো মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ারটা মাঝে থাকে, এই ক্রোমোজোম দেখতে অনেকটা ভি আকৃতির হয়। তারপর হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক এই ক্রোমোজোমটা দেখতে অনেকটা এল আকৃতির হয়, অর্থাৎ এখানে ক্রোমোজোমটা পুরোপুরি কিন্তু মাঝে না, হ্যাঁ মাঝখান থেকে একটু সরে গেছে, তাই দেখতে হয় এল আকৃতির। এরপর আছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রো মানে হচ্ছে প্রান্তের কাছাকাছি, তাহলে দেখো প্রান্তের কাছাকাছি মাঝে মধ্যে থাকতে পারে, হ্যাঁ একেবারে প্রান্তের কাছাকাছি, পুরোপুরি প্রান্তে না বাট প্রান্তের কাছাকাছি। এই ক্রোমোজোমটা দেখতে অনেকটা ইংরেজি অক্ষর জে এর মতো হয়। তারপর আছে টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক টেল মানে হচ্ছে প্রান্ত, যদি ক্রোমোজোমের একেবারে প্রান্তে থাকে তাহলে সেটা দেখতে হয় অনেকটা আই এর মতো। তাহলে দেখো ভি এর মতো হচ্ছে মেটাসেন্ট্রিক, এল এর মতো সাব মেটাসেন্ট্রিক, জে এর মতো হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর আই এর মতো হচ্ছে টেলোসেন্ট্রিক। এরকম বিভিন্ন আকৃতির ক্রোমোজোম পাওয়া যায় মাইটোসিসের অ্যানাফেজ ধাপে, কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপে এরকম বিভিন্ন আকৃতির ক্রোমোজোম পাওয়া যায়। মানুষের কয় নম্বর ক্রোমোজোম কোন আকৃতি সেটাও বইয়ে দেওয়া আছে, বাট সেই ইনফোগুলো তোমাদের মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটা ইনফো মনে রাখতে পারো, সেটা হচ্ছে মানুষের দেহে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম থাকে, সাব মেটাসেন্ট্রিকও থাকে, অ্যাক্রোসেন্ট্রিকও থাকে, বাট টেলোসেন্ট্রিক ক্রোমোজোম মানুষের শরীরে থাকে না। তোমার আমার শরীরে কোনো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কিন্তু নেই। বুঝতে পেরেছি? এটা এমসিকিউ এর জন্য মাথায় রাখতে পারো। তো এই হচ্ছে ভাইয়া ক্রোমোজোমের লেখাপড়া, আশা করি সবাই জিনিসটা ভালো মতো বুঝতে পেরেছো। তো সবার উদ্দেশ্যে অনুরোধ থাকবে একটু ক্লাসগুলো শেয়ার করার। আমি বলছি না যে তোমাকে ফেসবুক থেকে গিয়ে একেবারে শেয়ার করতে হবে, তা না, তুমি জাস্ট মেসেঞ্জারে বা টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে তোমার জাস্ট একজন ফ্রেন্ডের সাথে ক্লাসটা শেয়ার করো। তুমি বেশি কঠিন না, ভিডিওর নিচে শেয়ার বাটন আছে, ক্লিক করো, ক্লিক করলেই দেখবে চলে আসবে, যার যার সাথে তুমি কথা বলো রেগুলার তাদের নাম চলে আসবে, তাদের নামের উপর ট্যাপ করে সেন্ড করলেই চলে যাচ্ছে।
তো হয়তো 3-4টা ক্লিক করলেই 10 সেকেন্ড যদি একটু আমার জন্য তুমি ব্যয় করো, তাহলে কিন্তু ক্লাসগুলো ওনারা দেখতে পারতেছো, আমি একটু অনুপ্রাণিত হচ্ছি। তো ধন্যবাদ সবাইকে আবারও কথাগুলো শুনে।